অন্য ব্যক্তির সম্পত্তিকে নিজের সম্পত্তি হিসেবে দাবি করা এটি একটি ফৌজদারি অপরাধ। আপনি কোনো দলিলকে দলিল হিসেবে দাবি করার জন্য অবশ্যই একটি দলিলের অস্তিত্ব থাকতে হবে এবং এই দলিলটি যে সাব রেজিস্ট্রি অফিসের যে বালাম বইটি রয়েছে সেখানে লিপিবদ্ধ থাকবে না। অন্য ব্যক্তির সম্পত্তি নিজের হিসেবে দাবি করার জন্য আপনি যদি কোনো দলিল সিজন করে থাকেন সেটিও একটি জাল দলিল। জাল দলিল সংক্রান্ত যে আইনটি রয়েছে সে আইনের বিষয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। সাধারণত জাল দলিল বলতে আমরা যে দলিলগুলোকে বুঝি সেগুলো হচ্ছে যে সাব রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রি সংক্রান্ত যে বালাম বইটি রয়েছে সেখানে নথিভুক্ত থাকে না। জাল দলিলের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি সাব রেজিস্ট্রি অফিসের যে রেজিস্ট্রি সংক্রান্ত বালামটি রয়েছে সেখানে এন্ট্রি করা থাকে না। দলিল রেজিস্ট্রি সংক্রান্ত বিধান হচ্ছে আপনি যে দলিলটি করবেন সেটি দাতা এবং গ্রহীতার নাম সহ বালাম বইতে লিপিবদ্ধ থাকবে। আপনার দলিলটি যদি দেখেন যে সাব রেজিস্ট্রি অফিসে যে বালাম বইটি রয়েছে সেখানে লিপিবদ্ধ নেই, সেক্ষেত্রে আপনার কি করণীয়? প্রথম যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে আপনি এই দলিলটি তল্লাশি পত্রে তল্লাশি দিলেন। সেকেন্ড হচ্ছে এই দলিলটিকে আসল হিসেবে ব্যবহার করে কোনো জমা খারিজ অথবা নামজারি খতিয়ান করা হয়েছে কিনা এ সংক্রান্ত বিষয়ে আপনাকে তল্লাশি দিতে হবে। এছাড়া একটা বিষয় সেটা মনে রাখতে হবে, সেটি হচ্ছে আপনার যে দলিলটি রয়েছে এই দলিলটি আকারে সম্পত্তিটি কি অন্য কোনো ব্যক্তি বরাবর হস্তান্তর করা হয়েছে কিনা অথবা হস্তান্তর করার চেষ্টা হচ্ছে কিনা। দলিল দাতা যদি দলিলটি নিজে স্বাক্ষর করে না থাকে, সেক্ষেত্রে তার নামে যদি অন্য কেউ স্বাক্ষর করে থাকে সেক্ষেত্রেও সেটি জাল দলিল হিসেবে আপনি মনে করতে পারেন। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আঙ্গুলের ছাপ নেওয়া হয়, এই আঙ্গুলের যে ছাপটা নেওয়া হচ্ছে বা থামটা নেওয়া হচ্ছে এই থামটিও দাতা নিজে দেন না। যদি দাতা এই থামটা স্বেচ্ছায় নিজে না দিয়ে থাকেন তাহলে সেটাও জাল দলিল হিসেবে মনে করা যাবে বা সেটিও একটি জাল দলিল। একটি দলিল যে জাল এটি আপনি কিভাবে নিশ্চিত হবেন? আপনি যখন সাব রেজিস্ট্রি অফিসের বালাম বইতে দেখবেন যে জাল দলিলে উল্লেখিত দলিল নাম্বারটি বালাম বইতে এন্ট্রি করা হয়নি অথবা লিপিবদ্ধ নেই, সেক্ষেত্রে আপনি ধরে নেবেন যে এটি একটি জাল দলিল। এছাড়া অনেক সময় দেখা যায় যে জাল দলিলটি বালাম বইতে লিপিবদ্ধ করা আছে এবং হচ্ছে এই জাল দলিলের নাম্বারটিও সঠিক আছে। এই সকল ক্ষেত্রে আপনি হচ্ছে দাতা এবং গ্রহীতার নাম ঠিকানা সঠিক রয়েছে কিনা সে বিষয়ে যাচাই করে নেবেন। যদি দাতা এবং গ্রহীতার নাম ঠিকানাও সঠিকভাবে লিপিবদ্ধ করা থাকে তার পরবর্তী কাজটি হচ্ছে আপনার যে দাতার যে নামটি রয়েছে অথবা গ্রহীতার যে নামটি রয়েছে এটি দাতা নিজে স্বাক্ষর করেছে কিনা। আপনি উপজেলা ভূমি অফিস এবং উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে তল্লাশি দেওয়ার পর আপনি মোটামুটিভাবে নিশ্চিত হয়েছেন যে আপনার দলিলটি কোনো ব্যক্তি জাল করেছে। তো সেক্ষেত্রে আপনার যে করণীয় সেটি হচ্ছে আপনি জাল দলিল সংক্রান্ত দণ্ডবিধি আইনের 467, 467 ধারা এবং ক্ষেত্রবিশেষে 471, 474 এবং 475 ও 476 ধারায় আপনি মামলা দায়ের করতে পারেন। জাল দলিলের মামলা করার ক্ষেত্রে দলিলে যদি কোনো ব্যক্তি সাক্ষী থাকে তাকেও আসামি করা যাবে। আমরা যখন দেখি যে আমাদের দলিলটি জাল হয়েছে তখন আমরা খুব পেরেশান হয়ে যাই। তো পেরেশান হওয়ার পরে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা জেলা শহরের আদালতে গিয়ে যে কোনো একটা দ্রুত একটা মামলা করার জন্য উঠে পড়ে লেগে যায় অথবা আমরা একটি মামলা করে দিই। এই ধরনের মামলার ক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনি যে ঘটনাটি দেখাচ্ছেন ঘটনার তারিখ এবং ঘটনার স্থান এবং ঘটনাস্থানের সাক্ষীগুলা যাতে যথা উপযুক্ত হয়। আদালতে জাল দলিল সংক্রান্ত যে মামলাগুলো এই মামলাগুলোতে আমরা অনেক সময় দেখি বাদী মামলা করার সময় বাদীর আর্জিতে যে মামলার ফ্যাক্টটি উনি উল্লেখ করতেছেন এটি অনেক সময় মন গড়াভাবে উল্লেখ করে থাকে অথবা দেখা যায় যে সেটার অস্তিত্ব নাই, এটা অনেকগুলা কাল্পনিক বিষয় উনি অবতরণ করে থাকেন। তো এই ধরনের ক্ষেত্রে কি হয় যে বাদী যদি তার এলোমেলো বক্তব্য তার আর্জিতে উপস্থাপন করে থাকে সেক্ষেত্রে তার মামলাটি তার পক্ষে রায় আসে না, অনেক ক্ষেত্রে আসামি এ ধরনের সুবিধা পেয়ে থাকে। একটি মামলার বিষয়ে আপনাদের সাথে আলোচনা করি। এই মামলায় আমি হচ্ছে আসামি পক্ষের আইনজীবী। তো বাদী যখন মামলাটি করলো 6 জন ব্যক্তিকে এই মামলায় উনি আসামি করেছেন। আসামি করার পরে কি হলো,
সচরাচর আদালতে যখন এ ধরনের মামলা করা হয় মামলাগুলো তদন্ত দিয়ে থাকে। তো তদন্তকারী কর্মকর্তা 3জন আসামিকেই তদন্তকালীন সময়ে বাদ দিয়ে দিয়েছে। তাহলে বাদীর আর আসামি হচ্ছে 3জন অবশিষ্ট রয়েছে। 3জন অবশিষ্ট থাকলেও যে 3জন অবশিষ্ট আছে এই 3জন ব্যক্তি 2 এবং 3 নাম্বার আসামির বিরুদ্ধে বাদীর কোনো এলিগেশন বাদী আর্জিতে বর্ণনাই করেন নাই। আরেকটা বিষয় দেখা যায় ওই দলটি বালামভুক্ত আছে। তো বালামভুক্ত আছে, বাদীর নামটাও সঠিক আছে, বাদী সম্ভবত নিজে স্বাক্ষর করেছেন অথবা বাদী নিজে ওই বালামে স্বাক্ষর করেন নাই দাতা হিসেবে। যখন তদন্তকারী কর্মকর্তা তদন্ত করলেন তিনি হচ্ছে বাদীর যে স্বাক্ষরটি রয়েছে দাতা হিসেবে বালামে ওই স্বাক্ষরটি উনি তদন্ত করেননি। আঙুলের যে ছাপটি রয়েছে এই ছাপটি উনি হস্তরেখা বিশারদের নিকট প্রেরণ করে তদন্ত করলেন যে এই আঙুলের ছাপটি বাদী অথবা এই জাল দলিলের যে দাতার না। তাহলে এক্ষেত্রে বাদী কিন্তু তার আর্জির কোথাও কিন্তু তার যে আঙুলের থাম্বটি রয়েছে বা আঙুলের ছাপটি রয়েছে সেটি জাল করেছে এই মর্মে কোনো অভিযোগ বাদী তার এজাহারে বর্ণনা করেননি। কিন্তু বাদীর যে স্বাক্ষরটি রয়েছে যাচাই করার জন্য তদন্তকারী কর্মকর্তা কোনো ব্যবস্থা নেননি। এ ধরনের ক্ষেত্রে জটিলতা দেখা যায়। জটিলতা হলো সেক্ষেত্রে আপনি যদি আপনার যে বিষয়টি আপনার সুনির্দিষ্ট অভিযোগটি অবশ্যই আপনার মামলায় বর্ণনা করা থাকতে হবে। আপনি যদি সুনির্দিষ্টভাবে আপনার মামলায় যদি জাল দলিল সংক্রান্ত বিষয় বা জাল দলিল সংক্রান্ত কর্মকাণ্ড যদি সুনির্দিষ্টভাবে উল্লেখ না করেন সেক্ষেত্রে আপনি যথা উপযুক্ত প্রতিকার এ মামলায় পাবেন না। জাল দলিলের মামলা করার ক্ষেত্রে আরেকটি জিনিস মনে রাখবেন, সেটি হচ্ছে আপনার যদি দেওয়ানি আদালতে আপনাদের মধ্যে যদি দেওয়ানি আদালতে কোনো মামলা চলমান থাকে, যে কোনো মামলা হতে পারে সেটি, এবং এই দলিলের বিষয়বস্তু যদি ওই দেওয়ানি মামলার সাথে সম্পর্কিত হয় সেক্ষেত্রে আপনি আদালতে জাল দলিলের মামলা করতে পারবেন না। বাংলাদেশের যে ফৌজদারি কার্যবিধি আইনটি রয়েছে সে আইনের 195C ধারায় সুনির্দিষ্টভাবে আপনাকে প্রতিবন্ধকতা তৈরি করেছে। এ ধরনের ক্ষেত্রে জাল দলিলের মামলা করতে হলে আপনাকে অবশ্যই দেওয়ানি আদালতের অনুমতি নিতে হবে।